জুলাই সনদকে সংবিধানের চেয়ে প্রাধান্য দেয়া নিয়ে ভিন্নমত আইনজীবীদের। আদালতে প্রশ্নের ঊর্ধ্বে রাখার প্রয়োজনীয়তা দেখছেন না আইনজ্ঞরা। ৭৩-এর মতো ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। চক্রান্তে থামবে না ভোট বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্রদলের। ৯ সেপ্টেম্বর ভোটে বাধা নেই। পানি অভাবে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। রান্না খাওয়ার অসুবিধা, কোনো অনুদান পাই না। জলাবদ্ধতার কবলে খুলনার ডুমুরিয়া ফুলতলা। ৩ মাস ধরে পানিবন্দী অর্ধশত গ্রামের মানুষ। বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় কারণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। পর্তুগালের লিসবনে লাইনচ্যুত হয়ে ভবনে আঘাত করল ট্রাম্প। অন্তত ১৫ জন নিহত, আহত ১৮। প্রাণহানি বাড়ার শঙ্কা। হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে ধারণা। ভোরের সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেয়া নিয়ে ভিন্ন মত দিয়েছে সিনিয়র আইনজীবীরা। কেউ কেউ বলছেন সংবিধানের উপর কোনো সনদ প্রাধান্য পেতে পারে না, আবার কেউ বলছেন ঐক্যমত্য হওয়া বিশেষজ্ঞ প্রাধান্য পেতে কোনো বাধা নেই। অতীতে এমন বহু নজির রয়েছে, যদিও জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। অঙ্গীকারনামায় এমন বিধান রাখা না রাখার প্রয়োজনীয়তা দেখছেন না কোনো আইনজীবী। কেননা প্রশ্ন তোলা যাবে না এমন অনেক বিধান রাখার পরেও আদালতে চ্যালেঞ্জ হয়েছে, বাতিল হয়েছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ। নতুন করে আবার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। একদিকে মৌলিক ১ ডজনেরও বেশি বিষয়ে নোট অব ডিসেন্ট, অন্যদিকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া নিয়ে অনৈক্য। সব মিলিয়ে শঙ্কার মধ্যে পড়েছে সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া, সনদের ব্যাখ্যার ক্ষমতা আপিল বিভাগের হাতে ন্যস্ত করা এবং জুলাই সনদের কোনো বিধান নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বাস্তবায়নের অঙ্গীকারনামায় এই ৩টি বিষয় নিয়েই মূলত মতভিন্নতা। এ বিষয়ে বিভিন্ন মতের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে ২টি বিষয়ে কাছাকাছি মত পাওয়া গেছে। তবে মতের ভিন্নতা রয়েছে সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া না দেয়া নিয়ে। আমি মনে করি সেটা কারো সিনিয়র ২জন আইনজীবী বলছেন সংবিধানের উপর কোনো কিছুই প্রাধান্য পেতে পারে না। এ ধরনের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়। রাজনৈতিক দলগুলোর লিখিত একটা রাজনৈতিক দলিল দেশের একটা সংবিধানের উপরে প্রাধান্য পাবে, এটি নিশ্চয়ই কারো প্রত্যাশিত ছিল না এবং আমার মনে করি সেটা কখনো বাস্তবায়নযোগ্য হবে না। সংবিধানের উপরে অন্য কোনো সনদ বা ডিক্লারেশন, আইন, বিধি, অর্ডিন্যান্স কোনো কিছু যেতে পারে না। তাদের সঙ্গে একমত নন এই ২জন আইনজীবী। তারা বলছেন অতীতে এরকম বহু নজির রয়েছে, রাজনৈতিক সমঝোতা হলে সব সম্ভব। জুলাই সনদ একটা গণ অভ্যুত্থানের ফল। অতীতেও আমাদের দেশে সংবিধানের উপরে অনেক কিছুকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সকল বিষয় নয়। ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় সাংঘর্ষিক, মার্শালের মাধ্যমে যদি এটা করা যায়, অভ্যুত্থানের উপরে করা যাবে না কেন? গত ১৬ বছর আমরা দেখেছি না সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো কীভাবে দলিত মথিত হয়েছে, কেউ তো তখন কথা বলেনি। সুতরাং কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়া না দেওয়া, এইটা ওনারা বিজ্ঞজনরা বুঝবেন। দ্রুততম সময় এটা শেষ করেন, করে বাকি যে প্রায়োরিটিগুলো আছে সেটা করেন, না হলে রাষ্ট্র হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। যদিও জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান রাখা না রাখার কোনো প্রয়োজনীয়তাই দেখছেন না ৪ জন আইনজীবী। যেখানে প্রশ্ন তোলা যাবে না, যে সমস্ত আইনে বলা থাকে, সেখানে কিন্তু প্রশ্ন তোলার সুযোগটা বেশি তৈরি হয়। আদালত মনে করে যে যেহেতু প্রশ্ন তোলা যাবে না, সুতরাং আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে যে প্রকৃতপক্ষে এই কাজটি এক্সিকিউটিভ কিংবা নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগ সঠিকভাবে করেছে কিনা। বলেছে আগে যে সমস্ত জায়গায়, সেগুলো আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং বাতিলও হয়েছে। ফলে এখানে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এটা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টের যে ইনহেরেন্ট পাওয়ার, সেই পাওয়ারে কেউ কখনো কিছু চ্যালেঞ্জ করতে চাইলে সে চ্যালেঞ্জ করতে পারবে। আপনি যে ইনডেমনিটি দেন না কেন, ওই ইনডেমনিটি অর্ডিন্যান্সটাও চ্যালেঞ্জ করতে পারবে। জুলাই সনদ আপনি যদি এই সংবিধানে দেন, সেটাও চ্যালেঞ্জ করতে পারবে। যে কোনো ব্যক্তির সাংবিধানিক আদালতে যে কোনো আইন, সাংবিধানিক কোনো বিধান, কোনো বিধি, কোনো আইন, কোনো অর্ডিন্যান্স, সব কটাকেই চ্যালেঞ্জ করা যায়। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আফজাল হোসেন,
সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় পার্টি দৃশ্যপট থেকে সরে গেলেও আওয়ামী লীগের সহযোগী হিসেবে এখনও সক্রিয় বলে অভিযোগ তাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন নেতারা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে আনন্দ র্যালি করেন তারা। বাদ্যযন্ত্রের তালে আর স্লোগানে মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তর। দিনাজপুরের হিলিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন র্যালির উদ্বোধন করে বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদিন রাজধানীর বনানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিটা আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই তরুণকে সমর্থন জানিয়ে তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে। তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র চলছে। কোনো অজুহাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মানুষ গণতন্ত্র পুরো প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার বিকেলে নরসিংদীর পলাশে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিরবে হারানো গণতন্ত্র। অনুষ্ঠানে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের স্বৈরাচার থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পুনরায় গণতন্ত্রে আমরা রূপান্তরিত হচ্ছি, তখন সেই সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করি। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। বুধবার ফরিদপুরের সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এ আহ্বান জানান। র্যালিতে অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পোস্ট অফিসের মোড় থেকে শুরু হয় র্যালিটি। প্রধান সড়ক ঘুরে কেষ্টপুর মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে হয় সমাবেশ।
আমরা নির্বাচনের পক্ষের দল, গণতন্ত্রকে বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ইসি ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন করব। এই কারণে আমরা সমস্ত প্রস্তুতি নিচ্ছি। দেশ নায়ক তারেক রহমান যে কথা বলছেন তা অক্ষর অক্ষর পালন করতে হবে। উনি ঐক্যের কথা বলছেন, ঐক্যের কোনো বিকল্প নাই। এই ঐক্যই আমাদের ধরে রাখতে হবে। আমাদের অনুপ্রবেশকারী ঢুকতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডাক বাংলা মোড়ে জাতীয় পার্টির জেলা অফিসে ভাঙচুর চালায় তারা। এতে মূল গেট, সাইনবোর্ড সহ ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনকারীরা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে অভিযোগ করে বলেন, প্রশাসন ও জাতীয় পার্টি এক হয়ে নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে। এদিকে জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ নেতারা। দলটির সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নূরসহ নেতাকর্মীদের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এছাড়া হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ভারতীয় দালাল পার্টি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেমে আমাদের সবার চিন্তা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে সময় লাগবে না। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। একজন প্রার্থী ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা করে খরচ করতে পারবেন। এছাড়া প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্র বন্ধ বা খোলা রাখার ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের 46টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতকৃত ঘোষিত ফেরারি আসামিরা ভোটে অংশ নিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ভোটারবিহীন কিংবা এজেন্টবিহীন নির্বাচন বাংলাদেশে আর হবে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণ করে দীর্ঘ সময় আলাপ আলোচনার পর গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনে 46টি অনুচ্ছেদে পরিবর্তন এনে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে কি কি থাকছে তা নিয়ে বুধবার গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। সংসদ সদস্য পদের জন্য জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000। আর একজন প্রার্থী ভোটার পিছু খরচ করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। পোলিং স্টেশনের তালিকাটা এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা এটা তৈরি করবেন। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবে। একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। প্রিজাইডিং অফিসারের হাতে রাখা হয়েছে কেন্দ্র বন্ধ বা চালু রাখার ক্ষমতা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। আর আদালতকৃত যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ
যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। গত 15 বছরের বাস্তবতায় ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না, এজেন্টও ছিল না। ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। লটারিতে ডিসি নিয়োগ নয়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে নির্বাচন কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। নির্বাচন সামনে রেখে এসআই পদে 4000 কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক। প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণার পর দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এখন নির্বাচন। ভোটের মাঠে টেক্কা দিতে কৌশল নির্ধারণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। অপরদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তৎপর প্রশাসন। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধিমালা সংশোধন বিষয়ে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে এএসআই পদে 4000 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যার অর্ধেকেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে, 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনের কিছু সংশোধনী দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। এদিকে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত হলেও ডিসি এবং ইউএনও নিয়োগ বা পদায়নে এ পদ্ধতি নাকচ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। জয়েন্ট সিক্রেটারি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সিক্রেটারিদের তুলে আনবো, সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। প্রশাসনের অবশ্যই বড় ভূমিকা আছে এবং আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পরেই এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। গত 3টি নির্বাচনের আদলে কেউ আগামী নির্বাচন করার সাহস দেখাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। টিআই চেয়ারম্যান চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। এদিকে শ্রম অধিকার বিষয়ক জাপানি সংসদীয় প্রতিনিধি দলও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় কারখানাতে উন্নত কর্মপরিবেশের প্রশংসা করেন প্রতিনিধি দল। একই সাথে কর্মপরিবেশ আরও উন্নত করার উপর জোর দেন তারা। জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে সহযোগিতা অব্যাহত রাখার ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। 1973 সালের ডাকসু নির্বাচনের মতো এবারও ভোট বানচালের শঙ্কা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের। তবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বলছে, বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচন হবে যথাসময়ে। এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় বুধবার সবার নজর ছিল ডাকসু নির্বাচন নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায়ে স্বস্তি নেমে আসে ক্যাম্পাসে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি।
বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটের সার্বিক পরিবেশ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল সংবাদ সম্মেলন করে। আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেও 1973 সালের ডাকসু নির্বাচনের মতো ভোট বানচালের শঙ্কা দেখছে তারা। বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পরে একই জায়গায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, জানায় ভোট বহালের রায়ের মাধ্যমে উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ডাকসু নির্বাচনের বানচালের সব ষড়যন্ত্র শিক্ষার্থীরা রুখে দিবে বলেও জানান প্রার্থীরা। সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হইতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত। আমি আশঙ্কা লক্ষ্য করছি না, ষড়যন্ত্র হইতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পরে রাতে সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোট উপলক্ষে শুধু 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে 8 এবং 10 সেপ্টেম্বর 2025 বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে শিক্ষার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানায় কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎ ওঠা ঝড় থামালেন সর্বোচ্চ আদালত। 9 সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এসএম ফরহাদের আইনজীবী বলেছেন, নির্বাচন বানচাল করতেই এই রিট করা হয়েছিল। এদিকে ডাকসু নির্বাচনে স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে। ডাকসু নির্বাচন নিয়ে 2 দিনের নাটকীয়তা শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। এদিন রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী এসএম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। যদি এরকম হয় যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল 2 দিনের মধ্যে তদন্ত করার পর, তবে তাকে ইলেকশন করতে না দেয়া, কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতিরিক্ত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর। একই প্রশ্ন তুলেছেন এসএম ফরহাদের আইনজীবীও। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। এদিন রিটকারী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে। প্রার্থিতা ফিরে পেতে এবার রিটটি করেছেন ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া জুলিয়াস সিজার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। 5ম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল জমজমাট প্রচারণা। চাকসুতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। কেন্দ্রীয় পরিষদের সমাজসেবা 3বারের মতো সময়সীমা বাড়ানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয় বিকেল 5টায়। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত 466 জন মনোনয়নপত্র উত্তোলন করেন, আর হল সংসদে অন্তত 700 মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করা হবে। আমাদের যেটা অধিকার সেটা আমরা পাচ্ছি, হচ্ছে আমরা ভোট দিতে পারতেছি এবং নির্বাচনও করতে পারতেছি। আমার খুব ইচ্ছা আর কি আমি নারীদেরকে নিয়ে কাজ করব, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের সমস্যাগুলো শুনে আমি তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো, বিশেষ করে সেফটি যে বিষয়গুলো। আমরা নবীন শিক্ষার্থী, আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, আমাদের যে নেতৃত্ব রয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা ফুটিয়ে তুলব। আগামীকাল থেকে হচ্ছে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হবে।
এখন তফসিল অনুযায়ী আমাদের বাকি যে কাজগুলো আছে, আমাদের ইন্টারনাল কিছু প্রস্তুতির বিষয় আছে, সেই কাজগুলো এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। জাকসু নির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনী আচরণবিধির কারণে একজন প্রার্থী 10-12 জনের বেশি সমর্থক সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে পারছেন না। এদিকে হল সংসদগুলোতে 102 জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কিছুটা কম। একতা, সম্প্রীতি এবং বৈচিত্র্যটা যে বার্তা নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের মধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই খুবই উৎসবমুখরভাবে এই জাকসুটাকে গ্রহণ করতেছেন এবং আমাদেরকেও গ্রহণ করতেছেন। আমরা খুবই আশাবাদী জাকসু নিয়ে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার জায়গা আমরা এখন পর্যন্ত জাহাঙ্গীরনগরে দেখছি না। যার মন মানসিকতা ভালো, ক্যাম্পাসের উন্নয়ন চায়, শিক্ষার্থীদের উন্নয়ন চায়, এমন প্রার্থী যেন নির্বাচিত হয়, আমরা সেটাই আশা করছি। এদিকে চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় 1 সেপ্টেম্বর। ভোটার তালিকায় বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে চাকসু নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন জানান, ভোটার তালিকা সংশোধন করে 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সিলেটে সাদা পাথর লুটে বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরাও জড়িত, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ঘটনার অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রাথমিকভাবে রাজনীতিবিদ ও প্রশাসনের 42 জনকে শনাক্ত করেছে দুদক। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট, উদ্ধার ও প্রতিস্থাপন সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে সাদা পাথর ইস্যু। এর মধ্যেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস। ঘটনার পর এর পেছনে রাজনীতিকদের জড়িত থাকার নাম উঠে আসে। এবার দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলল এর প্রমাণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। যাদের বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 75 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 500 কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য 125 কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা 50 কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট 75 কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে 102 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান ASM আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে হুমকির মুখে দেশের প্রসাধনী ও স্কিন কেয়ার খাত। দ্রুত বাড়তে থাকা এই শিল্পে দেশীয় প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ানোর আগেই বিদেশ থেকে অবৈধভাবে আসা পণ্যের সয়লাব বাজার। এতে কোটি কোটি টাকা হারাচ্ছে রাজস্ব। সরকার এমনটাই দাবি সংশ্লিষ্টদের। দেশের এই শিল্পকে চাঙ্গা করতে আর চোরা কারবারি ঠেকাতে ব্যাগেজ নীতিমালা কঠোর করা সহ যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন, দেশে বর্তমানে আমদানি নির্ভর কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা রয়েছে প্রায় 34,000 কোটি টাকার। এর মধ্যে চোরা পথে আসে প্রায় 24,000 কোটি টাকার প্রসাধনী পণ্য। এনবিআর এর তথ্য 2021-22 অর্থ বছরে 627 কোটি টাকার কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 288 কোটি টাকা। রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতাও জানালেন, তাদের কাছে থাকা বিদেশি ব্র্যান্ডের বেশিরভাগ প্রসাধনী এসেছে অবৈধ পথে। লোক আছে, ওরা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠায়। বেশিরভাগই আমাদের লাগেজ পার্টি আছে নিজস্ব। আমদানিকারকরা বলছেন, চলতি বছর এসব পণ্যে 150% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়ছে আমদানিতে। জুনের পরে এই পর্যন্ত আর পাউডার, লিপস্টিক, ক্রিম, লোশন এই আইটেমগুলি আর এলসি হচ্ছে না।
এগুলি সব ব্ল্যাকের মাধ্যমে আসতেছে। অবৈধ পথে দেশে আসা প্রসাধনী পণ্যের দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন উদীয়মান দেশীয় প্রতিষ্ঠানগুলো। রিসার্চের অভাব, সরকারি সুযোগের অভাব, এই সব কারণগুলির জন্য বাংলাদেশে আমরা যেভাবে আসলে লোকাল কোম্পানি দিয়ে যেভাবে বড় করতে চাচ্ছি সেভাবে এখনো বড় হয়ে ওঠেনি। এই অবস্থায় সরকারি নীতি কৌশল ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আমাদের দেশের আইনের দুর্বলতা বেরিয়ে এখান থেকে দেখা যায় এত কঠিন আইন করার পরেও আইনটা প্রয়োগ করতে পারে না। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালাইডের তথ্য, বাংলাদেশে প্রসাধনীর বাজার 2027 সালে পৌঁছাবে $212 কোটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ডেমরা কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্থার অভিযোগ তুলে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আর ভিত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে আরেক দল শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নেয়। বুধবার সকাল থেকে পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত ডেমরা কলেজ। হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ আসলে কলেজ কর্তৃপক্ষ তাকে তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। তবে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে শিক্ষার্থীদের আরেক অংশের দাবি, শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন। অধ্যক্ষ জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলার অবনতি যেন না ঘটে সে বিষয়ে তৎপর রয়েছে পুলিশ। এভাবে ধরে বলে এই অঙ্ক করছো একদিন এভাবে গেছে, আমরা কিচ্ছু বলি না, কারণ উনি শিক্ষক, ওনাদের আমি কিভাবে বলবো, একটা সম্মানের ব্যাপার আছে। তারপর উনি আস্তে আস্তে এই যে কলম দিয়ে এদিক দিয়ে খোঁচা দেয়, তারপর পরের দিন আস্তে আস্তে বের, তারপর পিঠের মধ্যে এভাবে ধরে এরকম করবে, এই অঙ্ক করছে। এরকম টিচার থাকাতে না থাকার বেলা আমরা এরকম টিচার চাই না আমাদের কলেজে। সে যদি প্রমাণিত না হয় সে তো ফাঁসির আসামি হতে পারে না। ওনাদের এখন যারা ওরা চাচ্ছে যে বর্তমানে মানে কোনো প্রমাণ ছাড়া আগে ওনাকে বহিষ্কার করা হোক। যৌন হয়রানির বিষয়ে কথা কম বলেছে, বরং তারা কথা বলেছে অনার্স ইন্টারে অ্যাকাউন্টিং বিষয়ে ফেল করার বিষয়ে। এখন পর্যন্ত থানায় তারা কোনো কমপ্লেন করে নাই। যদি তারা থানায় কোনো কমপ্লেন করে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে। আমরা যাই করব ন্যায়ভিত্তিক করব, অন্যায় হওয়ার কোনো সুযোগই এখানে নাই। যত চাপই আসুক আমি অন্যায় কিছু করব না। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের দাবি পূরণে সরকার সচেষ্ট বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই আগস্টের শহীদ 10 জন স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় স্কাউটের মাসব্যাপী চলা কর্মসূচিতে 5 ক্যাটাগরিতে বিজয়ী 15 জনকে পুরস্কৃত করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, দেয়ালের লিখনগুলো স্মরণ করিয়ে দেয় তরুণ প্রজন্ম কেমন বাংলাদেশ চায়। যারা জীবন দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের স্মরণ করে দায়িত্বটুকু পালন করা যাবে। দেয়ালের লিখনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তরুণ প্রজন্মের চাহিদাটা কী, তারা কী বাংলাদেশ তারা চেয়েছিলেন, এবং সেই বাংলাদেশ যেন আমরা সকলে মিলে গড়ে তুলতে পারি। এবং যারা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন, নিজেদের অঙ্গহানি ঘটেছে, আমরা মনে করি যে তাদের সেই যে ত্যাগ, তার প্রতি সম্মান রেখে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা যেন পালন করব। ভোরের সময় আরও থাকছে। 6 মাস ধরে ওষুধ সংকটে যশোরের 2 শতাধিক কমিউনিটি ক্লিনিক। জনবল না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত, চরম ভোগান্তি রোগীদের। মহেশখালীকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো শহর হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, 3 ধাপের এই প্রকল্পটি চলতি বছরে শুরু হয়, 2055 সালে শেষ হবে। এর মাধ্যমে বদলে যাবে দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকার 120 দিনের একটি কার্যক্রম হাতে নিয়েছে, যার মাধ্যমে প্রাথমিকভাবে বিশাল এই কর্মযজ্ঞের একটি রূপরেখা তৈরি হবে। কারণ তাদের অনেক সময় তাদের ওই 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাই মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। এবং
অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে। 6 বছরে দেশে সিরামিক টাইলস শিল্পের বাজার বেড়েছে 2,500 কোটি টাকার। এক সময়ের আমদানি নির্ভর এই শিল্প বর্তমানে মেটাচ্ছে অভ্যন্তরীণ চাহিদার 85 থেকে 90%। বেড়েছে রফতানিও। তবে ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকট উচ্চ শুল্ক রীতিমতো ভোগাচ্ছে উদ্যোক্তাদের। সম্ভাবনাময় শিল্পটির প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। একটা সময় ছিল যখন বাসাবাড়িতে সিঁড়ি কিংবা মেঝেতে ব্যবহার করা হতো মোজাইক পাথর। বদলে গেছে সময়, ডিজাইনের বৈচিত্র্য, ব্যবহারকারীর রুচিতে এসেছে ব্যাপক পরিবর্তন। মোজাইকের জায়গা দখল করেছে সিরামিক্সের টাইলস। 2002-এর পরের থেকে ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে এবং এটা এখন এমন একটা স্টেজে আসছে, উই ক্যান ফাইট উইথ দ্য ইম্পোর্টেড টাইলস। 70-75টা হচ্ছে লোকাল টাইল আর 20-25টা হচ্ছে ফরেন টাইলসগুলো চলে। আমার বাসায় মোজাইকও আছে, সিঁড়িতে মোজাইক, কিন্তু দেখলাম যে মোজাইকের কালারটা কেমন যেন আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। রুচির কিছু ব্যাপার আছে, আগের মানুষ অত ছিল না, আপডেট ছিল না এরকম। এখনকার যে সময়টা চলতেছে ওই হিসাবে মানুষে এইগুলো ইউজ বেশি করতেছে। বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BCME এর তথ্য, দেশে সিরামিক্সের টাইলস, তৈজসপত্র, স্যানিটারি ও ব্রিক্স এই 4 উপখাতে পণ্য উৎপাদনে 74টি কারখানা রয়েছে। 2023-24 অর্থবছরে এ খাতের অভ্যন্তরীণ বাজারের আকার ছিল 9,500 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বড় হিস্সা টাইলসের। এক যুগ আগেও সিরামিক্স টাইলস আমদানি নির্ভর হলেও এখন সিংহভাগ উৎপাদন হচ্ছে দেশেই। স্থানীয় শিল্পই মেটাচ্ছে চাহিদার 85 থেকে 90%। সিরামিক্স খাতের শীর্ষ সংগঠন BCME এর তথ্য বলছে, গত 6 বছরে দেশের স্থানীয় টাইলসের বাজার বেড়েছে প্রায় 2,500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, আমদানির নির্ভরতা কমায় দেশের অর্থ বাঁচলেও কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আর জ্বালানি সংকটে ভুগছে তারা। এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য মিনিমাম 15 PSI প্রেশারের গ্যাস প্রয়োজন হয়, বাট অ্যাজ এগেইনস্ট উই আর গেটিং অনলি 4 to 5 PSI প্রেশার। 300% গ্যাস প্রাইস বাড়ানো হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ লাস্ট 10 years। 15% সাপ্লিমেন্টারি ডিউটি, 15% VAT অন সেলস লেভেল অ্যান্ড ইম্পোর্ট লেভেল 26%। সো অল টুগেদার 32 + 26 ট্যাক্স হলিডে স্কিমটাকে কন্টিনিউ করা উচিত ফর অ্যানাদার 5 to 10 years অ্যাট লিস্ট। একদিকে দেশীয় শিল্পের সুরক্ষা, অন্যদিকে রফতানি বাজারে বৈচিত্র্যময় পণ্য সম্ভার বাড়াতে উচ্চমূল্য সংযোজন সহায়ক সিরামিক টাইলসের মতো খাতকে অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। আমরা একদিকে রপ্তানি বৈচিত্র্যকরণের কথা বলছি, আবার ইম্পোর্ট সাবস্টিটিউশনের কথা বলছি। সেই যে একটা নীতি, সেই নীতির জায়গাটাতে কিন্তু আমাদের এই সিরামিক শিল্প খুব একটা ইতিবাচক ভূমিকা পালন করছে। তারা যেন গ্যাস পায়, এখানে যে সম্পূরক শুল্ক আছে তো সেটা কতটা কমিয়ে নিয়ে আসা যায় সেটা দেখতে হবে, প্রয়োজনে শূন্য শুল্কের ব্যবস্থা করতে হবে। ইপিবির তথ্য, 2024-25 অর্থ বছরে সিরামিক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে 6.44%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের শিল্পনগরী খ্যাত খুলনা দিন দিন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। বন্ধ হয়েছে একের পর এক শিল্প প্রতিষ্ঠান, কর্মহীন হাজারো শ্রমিক। থমকে আছে ইকোনমিক জোন, বিমানবন্দর ও সেতুসহ নানা উন্নয়ন প্রকল্প। কাঙ্ক্ষিত বিনিয়োগ ও কর্মসংস্থান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মাঝে। যদিও প্রশাসন বলছে স্থবির হয়ে যাওয়া প্রকল্পগুলো চালু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময়ের শিল্প ও বন্দরনগরী হিসেবে পরিচিত খুলনা দিন দিন হারাচ্ছে তার অর্থনৈতিক গতিশীলতা। দীর্ঘ এক যুগে বন্ধ হয়েছে নিউজপ্রিন্ট মিল, টেক্সটাইল মিল সহ বহু শিল্প প্রতিষ্ঠান। 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের 4টি ইজারায় চালু হলেও তা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে এ অঞ্চলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 35,000 শ্রমিক। মিল বন্ধ করে দিয়ে অন্তত 30,000 না 50,000 শ্রমিকরা একবারে অসহায় রাস্তায় নামাই দিয়েছে। মিলগুলো বন্ধ হওয়ার পরে এই এলাকাটা পুরোটাই মনে করেন যে আপনার কর্মসংস্থান শূন্য হয়ে পড়ছে। আমাকে খুলনা কোনো প্রতিষ্ঠান খুলতো তাহলে কিছু বেকার যুবকরা কাজ কাম করে ডাইল ভাত খাতে পারত। গত এক দশকে এ অঞ্চলে একে একে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া ও নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় কর্মহীন মানুষের সংখ্যা বেড়েই চলছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী খুলনায় কর্মসংস্থান আছে মাত্র 42% মানুষের।
অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। এজন্য অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের পরামর্শ তাদের। বড় যেটা চ্যালেঞ্জের জায়গা সেটা হচ্ছে খুলনার মধ্যে অভ্যন্তরীণ যে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু বড় ধরনের উইকনেস রয়ে গেছে। যদি ডেভেলপ করতে হয় প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। যদিও এ অঞ্চলে শিল্প ও বিনিয়োগ বাড়াতে নানা প্রকল্প নেওয়া হলেও বছরের পর বছর তা স্থবির হয়ে আছে। 2017 সালে ইকোনমিক জোনের উদ্যোগ হলেও স্থান নির্ধারণ জটিলতায় তা আলোর মুখ দেখেনি। ফলে ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ প্রকল্পও পিছিয়েছে। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও রামপালের বিমানবন্দর 4 বছর ধরে অগ্রগতি শূন্য। একইভাবে জেলার অন্তত 6টি সেতু প্রস্তাবনায় আটকে আছে। এসব কারণে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে ক্ষুব্ধ নাগরিক নেতারা। যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া আছে আলোর মুখ দেখে নাই, সেগুলোকে আলোর মুখ দেখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করলে এটা কিন্তু উন্নয়নের একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। যদি প্রশাসনের দাবি প্রকল্পগুলো নতুন করে চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ জনবল সৃষ্টিতে যে সমস্ত প্রকল্প নেওয়া দরকার সরকার কিন্তু সেই প্রকল্পগুলো নিচ্ছে এবং বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। 4394 বর্গ কিলোমিটারের এই খুলনায় মোট জনসংখ্যা 26 লাখেরও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাজনৈতিক পট পরিবর্তন, ডলার সংকট সহ নানা কারণে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা রেলপথ দিয়ে কমেছে পণ্য আমদানি। স্থবির হয়ে পড়েছে দর্শনা রেলইয়ার্ড। কাজ না থাকায় বিপাকে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। আমদানি হ্রাস পাওয়ায় বছর ব্যবধানে সরকারের রাজস্ব কমেছে 15.5 কোটি টাকারও বেশি। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। সময় ও খরচ সাশ্রয়ী হওয়ায় ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভুট্টা, পাথর, পেঁয়াজ, চায়না ক্লে, ফ্লাই অ্যাশ ও জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। ওয়াগন থেকে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করে শ্রমিকরা। তবে 5 আগস্টের পর পাল্টে গেছে সেই চিত্র। সংশ্লিষ্টরা বলছেন সরকার পরিবর্তন, ডলার সংকট সহ নানা কারণে এই পথে কমেছে পণ্য আমদানি। 2023-24 অর্থ বছরে 9,749 ওয়াগনে 5,76,559 মেট্রিক টন পণ্য আমদানি হয়, যা থেকে সরকার রাজস্ব পায় 26,94 লাখ টাকা। তবে বিদায়ী অর্থ বছরে 4,486 ওয়াগনে পণ্য এসেছে 2,92,101 মেট্রিক টন। রাজস্ব আয় কমে দাঁড়ায় 11,40 লাখ টাকায়। বর্তমানে এমন একটা পর্যায়ে চলে আসছে, শূন্যের কোটায় চলে আসছে দর্শনা রেলপোর্টের আমদানি। আমরা চলতে পারছি না, আমরা ধরেন খাতে পারছি না, এরকম অবস্থায় আমরা বসবাস করছি। এই পোর্টটা যদি আমাদের অ্যাভেলেবল চালু হতো তাহলে সবাই খেয়ে পরে বাঁচতে পারত। বর্তমানে এই রেলপথে ফ্লাই অ্যাশ ও সয়াবিনের ভুসি আসছে জানালেন এই কর্মকর্তা। 23-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে আমদানিকারকরা ভারত হতে দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে অনেক কম মালামাল আমদানি করেন, যার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের অনেক কম রাজস্ব আয় হয়। পণ্য আমদানি কমায় পড়ে থেকে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খুলনায় ডুমুরিয়া ফুলতলায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিল ডাকাতিয়া সহ অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন। 3 মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার একর মাছের ঘের ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনে পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগে ভাঙেনি বাঁধ, ঘটেনি কোনো বিপর্যয়, তবু মাসের পর মাস পানিবন্দী জীবন বিল ডাকাতিয়ার কয়েক লাখ মানুষের। অল্প বৃষ্টিতেই বাড়ে পানি, বন্ধ হয় হাজারো পরিবারের রান্না খাওয়া, রাত কাটে নির্ঘুম। খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অর্ধশত গ্রাম নিমজ্জিত পানিতে। কোনো কোনো জায়গায় রাস্তাও পানির নিচে, তলিয়ে গেছে একাধিক বিদ্যালয় চত্বর। দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। অভাব অনটন আর রোগে শোকে দিন কাটছে স্থানীয়দের। জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে জলাবদ্ধতার স্থায়ী নিরসন ছাড়া দ্বিতীয় কোনো দাবি নেই তাদের। পানি অভাবে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। রান্না খাওয়ার অসুবিধা, কোনো অনুদান পাই না, কি করে বসবাস করব? থাকতে পারবো না, এই দেশে ধান চালু হয় না, কিছু না, কি করে থাকবো? অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে দীর্ঘদিন পানিতে চলার কারণে। ডাক্তার ওখানে নিয়ে যাবো এরকম সুযোগ আমাকে নেই। ছেলে মেয়ের পড়াশোনারও কষ্ট।
চলাফেরারও কষ্ট, গেরবেরিতে বাসে যায় প্রত্যেক বছর। বিল ডাকাতিয়ায় পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম শোলমারী নদীর 10 ভেন্টে স্লুইস গেট। একাধিক প্রকল্পে বিভিন্ন সময় পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও শোলমারী নদী মরে যাওয়ায় এবং স্লুইস গেটের সামনে অতিরিক্ত পলি জমায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় জনপদে। তবে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। স্টাডির সুপারিশের আলোকেই প্রকল্পটা প্রণয়ন করা হবে, যাতে এই বৃহত্তর বিল ডাকাতি এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়। পানি নিষ্কাশন করা গেলে বিল ডাকাতিয়ায় 30,000 হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে। প্রকল্প যায়, প্রকল্প আসে, হাজার কোটি টাকা ব্যয়ও হয়, তবে সুফল মেলে না জনপদে। তবুও এই অঞ্চলের মানুষ আশায় বাঁচে অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়া আবারও আশীর্বাদে রূপান্তর হবে। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। 5 বছর পার হলেও শেষ হয়নি মাগুরা শ্রীপুর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ জটিলতার প্রকল্পে স্থবিরতা। নবগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ হলেও পড়ে আছে অকেজো হয়ে। সংযোগ সড়ক না থাকায় সরকারের কোটি কোটি টাকা গচ্ছা। কর্তৃপক্ষের দাবি দ্রুত শেষ হবে অবশিষ্ট কাজ। লোটাস রহমানের রিপোর্ট। মাগুরা শহরের পান্নানদুয়ালি এলাকা থেকে নিজদানদুয়ালি হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের আগস্ট মাসে। 5 বছর পার হলেও শেষ হয়নি কাজ। ভূমি অধিগ্রহণের জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় অচল হয়ে পড়ে আছে প্রকল্পটি। কোটি কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও দৃশ্যমান অগ্রগতি নেই। এতে মানুষের প্রত্যাশার প্রকল্প এখন পরিণত হয়েছে দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণ শুরু হলেও মাঝখানে রয়ে গেছে বিদ্যুতের খুঁটি। এমনকি নবগঙ্গা নদীর উপর সেতু নির্মিত হলেও দুপাশে সংযোগ সড়ক না থাকায় সেটিও অকার্যকর। এছাড়া পাওনা টাকা বুঝে না পাওয়ারও অভিযোগ রয়েছে জমি মালিকদের। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। 5 বছর যাবত এইভাবে পড়ে আছে। আপনার এই সাইডে রাস্তা হয় না, ওই সাইডে রাস্তা হয় না, আপনার রাস্তা পাকা হয় না। এগুলো যে কি পরিমাণ ভোগান্তি। ব্রিজ কমপ্লিট, কিন্তু ব্রিজের যে উঠবে সে কমপ্লিট হয় নাই। ঠিক আছে, রাস্তাটা চলাচল না হওয়ার কারণে আমরা যারা স্থানীয় যারা আছে আমরাও ভুক্তভোগী হচ্ছে। কেসের ঝামেলার জন্য কাজটা বন্ধ হয়েছে। আমরা আশা করি যে এই জায়গার কাজটা হয়ে যাক, দ্রুত রাস্তাটা যাক। রাস্তাটা হয়ে গেলে জনগণও ভালো, সকলের ভালো। জটিলতার কারণে কাজের দীর্ঘসূত্রিতার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসন বলছে সড়ক বিভাগকে জমি বুঝে দেওয়া হয়েছে, আর সড়ক বিভাগ বলছে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। টেন্ডার হয়ে গেলে নতুন ঠিকাদার এসে কাজ করলে শুরু করলে হয়তো বা এটার কাজের গতি আরও বৃদ্ধি পাবে। তো মামলাজনিত কিছু আছে, এটা কোর্ট থেকে যখন ফয়সালা হয়ে আসবে তখন সেই অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে, কিন্তু এটা কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না। প্যাকেজ সংশোধনের মাধ্যমে আমাদের হায়ার অথরিটির কাছে পাঠিয়েছি, সেটা অনুমোদন হলে আমরা যে পরবর্তী যে বাকি কাজ সেটার ইনশাআল্লাহ আমরা দরপত্র আহ্বান করব এবং এই প্রকল্প সমাপ্ত করতে পারব। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে, তবে নানা জটিলতায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে 2026 সালের জুন পর্যন্ত। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। যশোরের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় 6 মাস ধরে ওষুধ পাচ্ছেন না রোগীরা। হেলথ কেয়ার প্রোভাইডারদের দাবি, ওষুধ ও জনবল সংকটের মধ্যেই গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। স্বাস্থ্য বিভাগ বলছে সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরে 283টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এখান থেকে বিনা খরচে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। গত 6 মাস ধরে জেলার 8টি উপজেলার কমিউনিটি ক্লিনিক থেকে কোনো প্রকার ঔষধ পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের দাবি, ঔষধ ও জনবল সংকট সহ নানা সমস্যার মধ্যেও পরামর্শ প্রদানের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। দীর্ঘদিন ওষুধ না থাকার কারণে, সরকার সরবরাহ না করার কারণে আমরা এই চিকিৎসা বিলম্ব বোধ করতেছি। ভিটামিন নাই, টিকা নাই, ডায়াবেটিস ওষুধ নাই। ওই জ্বরের জন্য আইসে ওষুধের জন্য আসি, তো ওষুধ খাই কি ওষুধ নেই। পয়লা মাসে যাও কেটে পাওয়া যায়, আর তারপরে তার পাওয়া যায় না। ওষুধ পেলে আমাদের সেবা কার্যক্রম আরও গতিশীল পাবে এবং মানুষকে আরও দ্রুততার সাথে সেবা দিতে আমরা সক্ষম হব। চাচ্ছি যে তাদের সঠিক স্বাস্থ্যসেবাটা দিতে, তার জন্য আমাদের প্রাপ্য ওষুধটা আমাদের দরকার। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে ওষুধ সংকট নিরসনে এবং জনবল নিয়োগে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতি সম্প্রতি এই সমস্যাগুলো সমাধান করা হবে এবং ওষুধের যে এখন যে দুর্বলতা রয়েছে, ওষুধ কম চাহিদা, সেটা আগামী সেপ্টেম্বরের ভিতরে আমরা পেয়ে যাব।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলার ৮ উপজেলার ক্লিনিক থেকে বছরে প্রায় ৩০ লাখ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সময় সংবাদ, যশোর। লোকবল সংকটে ধুঁকছে কুষ্টিয়ার সরকারি পশু চিকিৎসালয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় কৃষক ও খামারিদের, মিলছে না কাঙ্ক্ষিত ওষুধও। হিমশিম অবস্থা জেলা প্রাণী সম্পদ বিভাগের। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের মধ্যে পশুপালনের অন্যতম জেলা কুষ্টিয়া। 12 লাখ গবাদি পশুর জন্য জেলায় রয়েছে মাত্র একটি সরকারি পশু হাসপাতাল। চিকিৎসক সহ বিভিন্ন পদে 66 জন জনবল কথা থাকলেও আছেন মাত্র 28 জন। এতে পশু চিকিৎসা সেবা নিতে আসা কৃষক ও খামারিদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। হাসপাতালে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে গবাদি পশু, মিলছে না কাঙ্ক্ষিত ওষুধও। আমার ছাগলের হার্নিয়া হয়েছে, হার্নিয়া অপারেশনের কারণে আইছিলাম। সরকারি পশু হাসপাতালে ছাগল নিয়ে আইছি, 2টা ওষুধ দিল আর 2টো বাইরে কিনতে বললো। আমরা গরিব মানুষের সরকারের কাছ থেকে এটা দাবি যে যেন একটু ওষুধটা বেশি দেয়। ভেটেরিনারি সার্জনের পদগুলো প্রদানের মাধ্যমে সমস্যা দূর করা হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। একজন করে ভেটেরিনারি সার্জনের পক্ষে গোটা উপজেলার প্রাণী চিকিৎসা দেওয়া খুবই কঠিন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি অনেকবারই আমাদের ডাক্তার পদায়ন করার জন্য। পদায়ন করলে এই সমস্যাটার সমাধান দূর হবে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় প্রায় 48,000 পশুপালনের খামার রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় আরও থাকছে। বিদেশি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তনের ঘোষণা ভারতের। প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে যাওয়া অমুসলিমরা পাবেন নাগরিকত্ব। নতুন সিদ্ধান্ত বিতর্ক কমবে। সরবরাহ কম থাকায় বগুড়ার মহাস্থানগড় পাইকারি বাজারে বাড়ছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আউয়াল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। দেশের সবচাইতে বড় পাইকারি সবজির মোকাম হিসেবে পরিচিত বগুড়ার মহাস্থান হাটে কিন্তু একেবারে সবজি সরবরাহ নেই বললেই চলে। হাতে গোনা যেই সবজিগুলো রয়েছে 2টির মতো, 2 থেকে 4টি, যেমন কচুর লতি বা কচুর বই এবং হচ্ছে আলু, এই 2টি সবজির দাম একেবারে কিন্তু নিম্নমুখী। এই কচুর বই যেটি রয়েছে সেটি কিন্তু মাত্র 16 থেকে 17 টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আলু বিক্রি হচ্ছে 15 টাকায়। তবে অন্যান্য যেই কিছু সবজি সরবরাহ আসলে হাটে রয়েছে, বিশেষ করে মিষ্টি লাউ, করলা, পটল বা হাতে গোনা 3 থেকে 4টি সবজি, এই সবজিগুলোর দাম কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মিষ্টি লাউ যেটি রয়েছে এটি কিন্তু আসলে 40 থেকে 45 টাকা এবং ছাঁচি লাউ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। এর পাশাপাশি কিন্তু যেই পটল বা করলা মতো সবজিগুলো আজকের যে বাজারে রয়েছে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে। এবং কৃষকরা যেটি বলছেন যে মূলত আসলে অতিবৃষ্টি বা হচ্ছে অতিবৃষ্টির কারণে তাদের যেই এই মাঠে যেই ফসলগুলো ছিল বা সবজি যেই তারা ফলিয়েছিলেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বা গাছ মারা যাওয়ার কারণে আসলে কিন্তু এই যেই সবজির ঘাটতি এটি কিন্তু আসলে দেখা দিয়েছে। তবে কৃষকরা অভিযোগ করছেন আলু এবং কচুর বই যেই তারা উৎপাদন করেছে এই উৎপাদনে কিন্তু তাদের বিন্দুমাত্র খরচও উঠে আসেনি। এর পাশাপাশি তারা যে নামমাত্র মূল্যে আসলে বাজারে এই কচুর বই বা আলু বিক্রি করতে আসছেন, একেবারেই ক্রেতা শূন্য হয়ে কিন্তু তাদেরকে ফিরে যেতে হয়েছে। আমরা আজকে দেখেছি যে ভোরের আলো ফোটার পরপরই কিন্তু আসলে যেই মহাস্থান সবজির বাজারে এখানে বিশেষ করে কচুর বই যেটি রয়েছে সেটি কিন্তু নিয়ে চাষিরা কিন্তু আসলে এই হাটে এসেছেন এবং যে পরিমাণে আসলে কচুর বই নিয়ে চাষিরা হাটে এসেছেন সেই তুলনায় কিন্তু একেবারেই ক্রেতা নেই বললেই চলে। তবে অন্যান্য যেই হাতে গোনা 4 থেকে 5টি সবজি আসলে এখন পাইকারি মোকামগুলোতে পাওয়া যাচ্ছে, এই সবজিগুলো কিন্তু যখন খুচরা বাজারে যাচ্ছে অভিযোগ আছে যে হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু প্রতি সবজিতে আসলে কেজি প্রতি আসলে 10 থেকে 15 টাকা পর্যন্ত সিন্ডিকেটের কারণে আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। তবে যারা এখানে চাষিরা রয়েছেন তারা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে এই যে কচুর বই বা
যে আলু রয়েছে এই দুটি নিয়ে কৃষকদের জন্য কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু তার বড় ধরনের লোকসান বা ক্ষতির মুখে পড়বেন। এবং যেহেতু সামনে শীতের মৌসুম আসছে, এই শীতের মৌসুমের আগেভাগে থেকে আগাম জাতের যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করবে এবং দামও কিন্তু নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। এবং এই যে মহাস্থান হাটের যেই সবজির মোকামটি রয়েছে এখানে কিন্তু বর্তমানে মাত্র 4 থেকে 5টি ট্রাকে সবজি দেশের বিভিন্ন প্রান্ত। বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবজির মোকামে দাম নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে। সার সংকটে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। চাহিদার তুলনায় মিলছে সিকিভাগ, তাও আবার বস্তা প্রতি 500 টাকা পর্যন্ত বাড়তি দরে কিনতে হচ্ছে কৃষকদের। যদিও বাড়তি দামের অভিযোগ নাকচ করেছেন ডিলাররা। দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার ঝাঝা গ্রামের কৃষক আসাদুল হক নিজের 2 বিঘা জমিতে ধান চাষের জন্য পটাশ কিনতে গিয়ে পেয়েছেন চাহিদার সিকিভাগ। প্রত্যেকটা গোডাউনে সার লোড করা আছে, কিন্তু এরা দাম বাড়ি সার বিক্রি করছে ব্ল্যাকে। শুধু আসাদুল নয়, সার পেতে হিমশিম খাচ্ছে অন্য কৃষকরাও। তার উপর মানা হচ্ছে না সরকার নির্ধারিত দরও। কৃষকদের অভিযোগ, টিএসপি, ডিএপি ও এমওপি সহ অন্যান্য সার প্রতি বস্তায় 200 থেকে 500 টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। এতে বাড়বে উৎপাদন খরচ। যে পরিমাণ সার প্রয়োজন সেরকম সার আমরা পাচ্ছি না। 500 টাকা বস্তায় পাওয়া যাচ্ছে না, তাহলে কোনটাই কিনবো বলেন? আগের দাম 700 টাকায় আমার সার হতো, সে সারটা এখন আপনার 1350 টাকা লাগে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় সারের সংকট দেখা দিয়েছে বলে দাবি ডিলারদের। কিছু কিছু সার ব্যবসায়িক আছে, তারা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বেশি টাকা দিয়ে বেচে। 50%ও আমরা পাইনি, 50% তারও কম পাই, যার জন্য আমরা পূরণ করতে পারি। আর আমরা আমাদের যেটা এনে দেবে আমরা সেটা বিতরণ করি। তবে কৃষি বিভাগ বলছে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। অভিযোগ পাই অবশ্যই উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন, তাদের মাধ্যমে মোবাইল কোড করে শাস্তি জানানো হবে আর কি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে এবার টিএসপি ও ডিএপি সারের চাহিদা ধরা হয়েছে 31,660 মেট্রিক টন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পিরোজপুরে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা চিঠিতে আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়েছে। নেতাকর্মীরা জানান, মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোট গ্রহণের সময় শুরু হয় হট্টগোল। গণনা শেষ হওয়ার আগেই ছিনতাই হয় ব্যালট। এই ঘটনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করে নির্বাচন পরিচালনা কমিটি। পরে বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করা হয়। এদিকে এই ঘটনায় ছাত্রদলের জেলা কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়। কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এছাড়া আরেক চিঠিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে দাবি করে এর প্রতিবাদে বগুড়া ও নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। বুধবার বিকেলে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে দলটি। অন্যদিকে একই সময় নোয়াখালীর মাইজদি পৌর বাজার থেকে ছাত্র শিবির একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আবারও একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী প্রার্থীদের হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান বক্তারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রংপুর ও পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে রংপুর নগরীর টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। পটুয়াখালীতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট এলাকায় সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নূর সহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। শিগগিরই হামলার বিচার এবং জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পারভেজ হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজিরের পর 10 দিনের রিমান্ড আবেদন করেন গুলশান থানার তদন্ত কর্মকর্তা। বলেন, প্রযুক্তির সাহায্যে ঘটনাস্থলে সিদ্দিকের উপস্থিতির প্রমাণ মিলেছে। হামলার সময় ব্যবহৃত অস্ত্রের উৎস বের করতে পুলিশি জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন আবেদন করেও ফিরিয়ে নিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আইনজীবী। এই মামলায় 6 জনের জামিন আবেদন করলে নামঞ্জুর করেন আদালত। একই আদালতে ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এদিন সকালে লালবাগ থানার শাওন হত্যা মামলায় সাবেক এমপি হাজি সেলিম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। অবস্থান নিশ্চিত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা যে সমস্ত তথ্য প্রযুক্তির সহযোগিতা নেওয়া দরকার তিনি সেই সমস্ত সহযোগিতা নিয়েই মাননীয় আদালতের কাছে এই বিষয়টা উপস্থাপন করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। লতিফ সিদ্দিকী আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন জামিনের। তিনি শেষ পর্যন্ত বুঝতে পারছেন জামিনের তীব্র বিরোধিতা হবে, তার আইনজীবী পিটিশনটা টেক ব্যাক করে নিয়ে গেছে। বাগেরহাটে বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে করা হয় সিলগালা। ভোক্তা অধিদপ্তর জানায়, সাইনবোর্ডহীন একটি শিল্প প্লটে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে ভেজাল ওষুধ ও প্রসাধনী, এমন তথ্যে চালানো হয় অভিযান। পরবর্তীতে মেলে অভিযোগের সত্যতা। জব্দ করা হয় ভেজাল পণ্য, মোড়ক ও কেমিক্যাল। রংপুরে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং কর্মসূচির আওতায় শুরু হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ। বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় 42 ঘন্টায় হাতে কলমে শেখানো হচ্ছে বেসিক আইসিটি, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দক্ষতা উন্নয়নে নেয়া বিশেষ উদ্যোগ হিসেবে এই প্রশিক্ষণ বলে জানান আয়োজকরা। পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। আহত 18 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার স্থানীয় সময় বিকেলে গ্লোরিয়া এলিভেটর নামে ট্রামটি লাইনচ্যুত হয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বুধবার স্থানীয় সময় বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। দেশটিতে পর্যটকদের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী ট্রাম এলিভাদর দ্য গ্লোরিয়া লাইনচ্যুত হয়ে আঘাত হানে পাশের একটি ভবনে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় 43 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রামটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা। ভয়াবহ এই ট্রাম দুর্ঘটনায় এখন পর্যন্ত 15 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আহতদের উদ্ধার করে লিসবনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেভেলু ডি সাউজা। সেই সাথে জরুরি ভিত্তিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দেন তিনি। 1873 সালে পর্তুগালের রাজধানী লিসবনের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ ট্রাম। পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় এ বাহন। তবে ট্রামের দীর্ঘ সময়ের ইতিহাসে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি বলে জানায় সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইরানের ইউরেনিয়াম নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদন বলছে, তেহরান গত কয়েক মাসে 32 কেজির বেশি ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে দ্রুত সমঝোতায় যেতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। এ বিষয়ে ভিয়েনায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে পশ্চিমা কয়েকটি দেশের তোড়জোড় নিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে আলোচনা হয়েছে।
ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার পর থেকে দেশটিতে মজুদ থাকা ইউরেনিয়ামের বিষয়ে দেখা দেয় ধোঁয়াশা। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর এক গোপন প্রতিবেদন বলছে ইরান নতুন করে ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয় মার্কিন হামলার আগের দিন পর্যন্ত ইরানের কাছে 440.9 কেজির ইউরেনিয়াম ছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ইরান নতুন করে 32.3 কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে। গত 13 জুনের পর থেকে ইরান তাদের কোনো পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশাধিকার দেয়নি IAEA-কে। 2 মাসেরও বেশি সময় ধরে দেশটির ইউরেনিয়ামের মজুদ সরাসরি যাচাই করা সম্ভব হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, এ বিষয়ে দ্রুত সমঝোতার ভিত্তিতে পদক্ষেপ না নিলে জল্পনা কল্পনার জন্ম দেবে। তিনি আশা প্রকাশ করেছেন ভিয়েনায় আগামী কয়েকদিনের মধ্যে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক হতে পারে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে কয়েকটি পশ্চিমা দেশের তোড়জোড়ের মধ্যেই পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তেহরান। এ বিষয়ে যুক্তরাজ্য ও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা ফোনালাপ করেছেন। আলোচনায় স্ন্যাপব্যাক মেকানিজম নিয়ে কথা হয় তাদের। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিদেশি নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল ভারত। এবার প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন সরকারের নতুন সিদ্ধান্তে আগের বিতর্ক থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। সুব্রত আচার্য রিপোর্ট। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে পাসপোর্ট নিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশ থেকে বিতরণ করবে না প্রশাসন। তারা যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তবে সেটিও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1 সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বুধবারই দেশটির গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। এতে নতুন করে সৃষ্টি হয় আলোচনা। এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কার্যকর হয় 2019 সালের 12 ডিসেম্বর। কিন্তু সেই আইনের নানা ধারা উপধারা বিশ্লেষণ শেষে 2024 সালের মার্চ মাসে আইনটি চূড়ান্ত করে বাস্তবায়নের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিশ্লেষকরা বলছেন সম্প্রতি বিহারের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যা 65 লাখের বেশি। এতে তোপের মুখে পড়ে মোদী সরকার। ভোটার তালিকার নিবিড় সংশোধনী কর্মসূচিতে 1987 সাল থেকে 2004 সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তির বাবা মায়ের জন্মসনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মতো রাজ্যগুলোতে প্রতিবেশী দেশ থেকে প্রবেশ করা অমুসলিমরা চরম আতঙ্কে পড়েন, যারা সেই সময়ের পরে নানা কারণে ভারতে বসবাস শুরু করেছিলেন। এই ইস্যুতে বিজেপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলেই কেন্দ্রীয় সরকার নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে মনে করছেন অনেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন তার এবারে চীন সফর অত্যন্ত ফলপ্রসূ। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিতে পেরেছেন। তবে তার এই সফরে কড়া সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের চীন সফর বিভিন্ন কারণে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে এই সফরের মাধ্যমে ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন নরেন্দ্র মোদী। दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए। সাংহাই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী বলেছেন ভারত ও চীনের পারস্পরিক সহযোগিতা সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনবে। 700 কোটি মানুষের পৃথিবীর 280 কোটি বসবাস করে এই দুই দেশে। আর শি বলেছেন বিশ্ব আজ একটি রূপান্তরের পথে। এশিয়ার ড্রাগনার হাতে একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি। परस्पर विश्वास, सम्मान
और संवेदनशीलता के आधार पर গত 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ভারত ও চীনের মধ্যকার সরাসরি বিমান পরিষেবা অচিরেই চালু হতে যাচ্ছে বলে উভয় পক্ষ জানিয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা নিয়েও একটি চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদি। এছাড়া সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন তিনি। সে সময় একান্ত গোপনীয় আলোচনা সেরেছেন দুই রাষ্ট্রপ্রধান। कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं। আন্তর্জাতিক বিশ্লেষকরা আগে থেকেই ধারণা করেছিলেন ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় ভারত এখন চাইবে চীন ও রাশিয়ার কাছাকাছি যেতে। সাংহাই সম্মেলনের দ্বিতীয় দিনে দেখা গেছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং তিনজনে খোশ গল্প করছেন। তিন বিশ্বনেতার মধ্যে করমর্দন, আলিঙ্গন ও হাসি রসিকতা বিনিময়ের মাধ্যমে সে সময় তিয়ানজিন এক বিরল অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের শত্রু চীনকে এখন নিজের বন্ধু ভাবতে শুরু করেছে ভারত। এদিকে মোদির চীন সফরে সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছে দলের মুখপাত্র জয়রাম রমেশ। এই সফরে মোদির ভূমিকা দেশ বিরোধী বলেও দাবি করেছে দলটি। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। চীন সফরে মেয়ে কিম জু একে সঙ্গে নেয় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বেজিংয়ে সামরিক কুচকাওয়াজে বাবার পাশে দেখা গেছে তাকে। এতে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বে কিম পরিবারের উত্তরসূরির আগমনের ইঙ্গিত আরও জোরালো হলো। উত্তর কোরিয়ার মসনদের রহস্যময় উত্তরসূরি আবারও আলোচনায়। এবার চীন সফরে প্রথমবারের মতো কন্যা জু একে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বেজিংয়ে আর্মার ট্রেন থেকে নামার সময় বাবার ঠিক পেছনেই দেখা গেছে তাকে। জাপানের আত্মসমর্পণের স্মরণে চীনের আয়োজিত বিশাল সামরিক প্যারেডে অংশ নেন কিম। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে ডেনিস রডম্যানের মাধ্যমে 2013 সালে যে শিশুর পরিচয় জানা গিয়েছিল তিনিই কিমের এই কন্যা জু এ। উত্তর কোরিয়া তার বয়স কিংবা নাম কখনো প্রকাশ করেনি। তবে এবার রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক সফরে উপস্থিতি উত্তরাধিকারের প্রশিক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ইয়াং মুজিন বলেন, জু এর উপস্থিতি শুধু প্রতীকী নয়, বরং বেইজিংয়ের অনুমোদনের প্রতিফলন। তো যে প্রজন্মান্তরে বহমান থাকবে চীন সেদিকেই বার্তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন কিমের পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া যাচাইয়ের কৌশলও হতে পারে। উত্তর কোরিয়ায় সাধারণত 20 বছরের বেশি বয়স এবং আনুষ্ঠানিক পদবীর পরেই উত্তরসূরি ঘোষণা করা হয়। জুয়ে এখনও সে বয়সে পৌঁছাননি, তবুও আসছে জানুয়ারির পার্টি কংগ্রেসে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই সাবেক সভাপতি আলী আসগর লবির। তবে নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে তামিম অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক প্রেসিডেন্টের। বুধবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। পরিচালক পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়েই চলছে বিশ্লেষণ, জল্পনা কল্পনা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনায় ভালোভাবেই ছিল সাবেক সভাপতি আলী আসগর লবির নাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন লবি। অবশেষে বিসিবি নির্বাচন নিয়ে ভাঙলেন নীরবতা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিসিবি ইলেকশনে প্রার্থী হচ্ছেন না তিনি। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি দুই জায়গায় করতে পারবো না, কারণ এখানে ডুবরে আমার সময় দিলে আমি ওখানে যে নির্বাচন করতে পারবো না। আমি সেজন্য যাইনি ওখানে, কিন্তু আমি তামিমকে বলেছি, তামিমের সাথে আমার রোজই কথা হয়, কালকেও কথা হয়েছে। আমাদের সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে,
তো এখন এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে। এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না। আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেশ নো পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ইনভলভমেন্ট। আমার ইমামটা আমি শুনতে চাই না। 22 গজের পাট চুকিয়ে সংগঠকের ভূমিকায় নামতে যাচ্ছেন তামিম ইকবাল। ভোট যুদ্ধে জয়ী হয়ে বিসিবি বসের চেয়ারে বসবেন সাবেক ওপেনার। অনেকেই দেখছেন সেই স্বপ্ন। তামিমকে নিয়ে উচ্চাশা আলী আসগর লবিরও। নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হলে দেশের ক্রিকেটে তামিম বড় অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক বিসিবি প্রেসিডেন্টের। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো এবং পড়াশোনা জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওদের যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে কাউন্সিলরদের ভোটে 23 জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালক মনোনীত হবেন। 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আসন্ন বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো পরিচালক পদে লড়তে চান মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক অধিনায়ক কোটায় নির্বাচনের মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান সাবেক প্রধান নির্বাচক। এদিকে বিসিবি নির্বাচনে সি ক্যাটাগরিতে মাত্র একজন পরিচালক পদ থাকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন নান্নু। জমে উঠেছে বিসিবির আসন্ন নির্বাচনের লড়াই। একের পর এক চমক দেখিয়ে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। সম্প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ জানান। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান সাবেক অধিনায়ক। ফরমার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি, তো এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে। তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত 3-4 দশক তো সব কিছুই জানি, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আগানো দরকার। তো আশা করছি যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগবে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরাসরি 2 জন মনোনীত হয়ে আসেন। বাকি 23টি পরিচালক পদে 3 ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হন, যেখানে এ এবং বি ক্যাটাগরিতে 22 পদ। আর সাবেক ক্রিকেটার, ক্রীড়া প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন পরিচালক নির্বাচিত হন জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। সবচেয়ে আশ্চর্য, যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি ওখানে নির্বাচিত হয় মাত্র একজন, এটা হলো সি ক্যাটাগরি। আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে, ফর্মার ক্যাপ্টেনরা আছে, এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যেখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারে। তো এই যে আমি এটা মনে করি যে কনস্টিটিউশনে এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল। যেটা এজিএমের একটা জিনিস ছিল, এটা আমরা দেখছি আগামী এজিএমে উঠাই দেবে, এই আশ্বাসেই কিন্তু চলছে। তো সুতরাং গতবার এজিএমের পরে, ইলেকশনের পরে আর কিন্তু এজিএম হয় না, ইজিএমও হয় না। তো সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা হয় না, যেহেতু এবারও জানি না কি হবে, কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না। এদিকে বিসিবি নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন তামিম ইকবাল খানও। ক্লাবের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক দলপতি। নির্বাচিত হয়ে বোর্ডে আসলে তামিমকে সহযোগিতা করার আশ্বাস নান্নুর। তামিম ইলেকশন করছে এটা আমি শুনেছি, এটা তো অবশ্যই যে কোনো কারের এটা নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত, এবার অবশ্যই ওয়েলকাম জানাবো, কারণ একটা ফর্মার ক্যাপ্টেন, ফর্মার লিজেন্ড ক্রিকেটার বাংলাদেশে, অবশ্যই এটা ওয়েলকাম হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এক যুগ পর আজ অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি পদের নির্বাচন, যেখানে সভাপতি পদের জন্য লড়বে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 11 পদের মধ্যে 10 পদে একজন করে প্রার্থী মনোনীত হওয়ায় শুধু সভাপতি পদেই নির্বাচন হবে। সশরীরে এবং অনলাইন 2 পদ্ধতিতেই ভোট দিতে পারবেন ভোটাররা, যা চলবে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 215। কীভাবে ভোটিং হবে সেটা হলো একটা অনলাইন সিস্টেম, যারা বাইরে থাকছে তারা অনলাইনে দিবে, আর যারা ফিজিক্যালি এসে এখানে ভোট দিতে চাবে ব্যালট পেপারের মাধ্যমে তারা এখানে ভোট দিবে। 1:30টার সময় আমাদের এজিএম স্টার্ট হবে, ফলোড বাই লাঞ্চ। তারপরে 3টা থেকে 5টা পর্যন্ত ভোট কাস্টিং হবে। এটা অনলাইনেও 3টা থেকে 5টা এবং ব্যালট পেপারের মাধ্যমেও 3টা থেকে 5টা।
2.5 বছর ধরে প্রেস বক্স সহকারী আব্দুর রহমানের পারিশ্রমিকের টাকা বকেয়া রেখেছে ফুটবল ফেডারেশন। মাত্র 1000 টাকা থেকে এখন যা লাখ টাকার কাছাকাছি। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য বারবার টাকা চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। এক পর্যায়ে তার ফেডারেশনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বাফুফের হিসাব বিভাগ, এমনকি সহযোগিতা করেননি সাধারণ সম্পাদকও। বিষয়টি জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি ইমরান হোসেন তুষার। 5টা বাজে চলে খাওয়ান দরকার, খাওয়ানো যে মেন, এই খাওয়ানোর জন্য কত কষ্ট আমি নিজে বুঝি। ফেডারেশনে বিল চালে খালি ঘুরে মায়াটা হারাইছি এক করে খাওয়ানোর জন্য। খাওয়ান ঠিক করে খাওয়াতে পারি নাই। ভালো জিনিস দিয়ে খাইবো, একটা ভাত একটা খাবার দিয়ে খাইবো ভালো, এটা পারি নাই। সন্তান হারা পিতার এই আকুতির কোনো জবাব কি আছে ফুটবল ফেডারেশনের? এর মূল্য কি দিয়ে পরিশোধ করবে বাফুফে? সব পাওনা একবারে পরিশোধ করলেও তো আর ফিরে আসবে না ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে পৃথিবী থেকে বিদায় নেয়া রহমানের সন্তান। আবারও জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন বাফুফের এই প্রেস বক্স সহকারী। গুরুতর অসুস্থ হয়ে সন্তান ভর্তি নোয়াখালী শিশু হাসপাতালে। এবারও ফেডারেশনের কাছে পারিশ্রমিকের পাওনা টাকা চেয়েও পাননি তিনি। তার বিলটা দেন, আমার বাচ্চার অসুস্থ, হঠাৎ করে হয়ে গেছে গা। আমি অনেকবার অ্যাকাউন্টে গেছি, চাই যাবো স্যার আমার আগের বিলগুলো পাবো না। কলো আমার দেখি করতে অনেকবার খাটালো। এই করতে আমি দেখি চেক করে কম্পিউটার সমস্যা, কম্পিউটার নষ্ট, ঠিক করে দিয়ে করুক, অনেক কিছু করে। প্রেস বক্সে সহকারী কাজ করে ম্যাচ প্রতি 800 থেকে 1000 টাকা পান রহমান। ফেডারেশনের সঙ্গে হওয়া চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ আছে তা পরিশোধ করতে হবে 1 সপ্তাহের মাঝে, অথচ 1 মাস 2 মাস করে পার হয়েছে 2.5 বছর। 1000 টাকা থেকে রহমানের পাওনা পৌঁছে গেছে লাখ টাকার কাছে। 80-90 এরকম 1 লাখ মতো বিল পাবো, কোনো বাকিগুলো তো বিল হারায় লাগছে। এই বিলগুলো বিচারা পাই না, ফটোকপি চাইছে দিচ্ছি, অনেক বিল আসলো মানে পাইতেছি না। যেটি বিলটা আমার যেটি ফটোকপি করি নাই জমা দিচ্ছে, কোথাও পাবে করতে অনেক পারিয়ে গেল গা। বাফুফের মিডিয়া ম্যানেজারের স্বাক্ষর করা একটি বিল নিয়ে সম্প্রতি হিসাব বিভাগে গিয়েছিলেন রহমান। সঙ্গে ছিল অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ সহ আরও কিছু বকেয়া। বারবার অর্থ দাবি করায় এবার ফেডারেশনেই তার ঢোকার পথ বন্ধ করে দিয়েছে হিসাব বিভাগ। অ্যাকাউন্টে গেছি, গিয়ে আমি টাকা চাইলাম কেন, একজন স্টাফ দিয়ে কি লম্বা ঢুকতে দিবেন না, তখন আমি আয় বসছি অ্যাকাউন্টে। আমি গেছি, আমি তো টাকা স্যার আমার বিলের কী অবস্থা, জানলে কি অপারেট হয়ে গেলো। চাকরি হিসাবে যে স্যার আমি বিলে অনেক আগে নির্বাচন আগে বিল পাই, স্যার আপনি একটু দেখেন। ঠিক আছে, আর অফিসে দেওয়া হয় না। অভিযোগ আছে রহমানের পাওনা টাকা পরিশোধে গাফিলতি আছে সাধারণ সম্পাদকের। এই বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি ইমরান হোসেন তুষার। খাবারের অভাবে প্রিয় সন্তানকে চোখের সামনে তিলে তিলে নিঃশেষ হতে দেখেছেন রহমান, অথচ ফুটবল ফেডারেশনের কাছে তার যথেষ্ট পাওনা ছিল সেই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। দৈনিক মাত্র 1000 টাকা পারিশ্রমিকে কাজ করা রহমানের পাওনা জমতে জমতে স্পর্শ করেছে লাখ টাকার ঘর, অথচ বাফুফের উঁচু দালানে বসা বড় কর্তাদের লক্ষ লক্ষ টাকার বেতন কিন্তু হয় নিয়মিতই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদকে সংবিধানের চেয়ে প্রাধান্য দেয়া নিয়ে ভিন্নমত আইনজীবীদের। আদালতে প্রশ্নের ঊর্ধ্বে রাখার প্রয়োজনীয়তা দেখছেন না আইনজ্ঞরা। ৭৩-এর মতো ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। চক্রান্তে থামবে না ভোট, বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্র দলের। ৯ সেপ্টেম্বর ভোটে বাধা নেই। পানীয় পথে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। রান্না খাওয়ার অসুবিধা, কোনো অনুদান পাই না। জলাবদ্ধতার কবলে খুলনার ডুমুরিয়া ফুলতলা। 3 মাস ধরে পানিবন্দী অর্ধশত গ্রামের মানুষ। বিল ডাকাতের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয় কারণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং পর্তুগালের লিসবনে লাইনচ্যুত হয়ে ভবনে আঘাত করল ট্রাম। অন্তত 15 জন নিহত, আহত 18, প্রাণহানি বাড়ার শঙ্কা। হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে ধারণা।
এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।